আগামী রোববার অনুষ্ঠিত হতে যাওয়া এল ক্লাসিকোতে যদি বার্সেলোনা কোনো রকমে জিতে যায় তাহলে কিন্তু পয়েন্ট তালিকায় ওলট পালট হতে চলেছে। তখন 1 নম্বরে চলে আসবে বার্সেলোনা এবং 2 নম্বরে চলে যাবে রিয়াল মাদ্রিদ। বলা বাহুল্য আর 10টা এল ক্লাসিকোর মতো এটাও মহাগুরুত্বপূর্ণ, যা অনুষ্ঠিত হতে যাচ্ছে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাবেউতে। এই ভিডিওতে আমি এক্সপ্লেইন করব সেই 3টা কারণ, যে 3টা কারণে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে হারিয়ে দিতে পারে। আমার মতে রিয়াল মাদ্রিদের বেস্ট একাদশ হবে এইটা। মজার ব্যাপার হলো বহুদিন ধরেই ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড চোটে রয়েছেন, একই অবস্থা ডিন হয়সনের ক্ষেত্রেও। তাই এই দুজন আসলেও নামবেন কি না সেটা নিয়ে এখনই নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না, বাট তারা যদি নামেন তাহলে দ্যাট ক্যান বি আ মেজর গেম চেঞ্জার। সো এই একাদশের আলোকে কোন 3টা পয়েন্টের কারণে বার্সেলোনাকে রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে হারাতে পারে, এখন সেটাই ডিসকাশন করব। নাম্বার 1, কিলিয়ান এমবাপ্পে অ্যাজ নাম্বার 9। আমরা এই সিজনের আগেও দেখেছিলাম যে কিলিয়ান এমবাপ্পে সাধারণত চাইতেন লেফট উইংয়ে খেলতে এবং এইসব জোনগুলোতে থেকে সরাসরি ডি বক্সে ঢুকতে এভাবে। কিন্তু গত কয়েক ম্যাচে আমরা দেখছি যে কিলিয়ান এমবাপ্পে নিজেকে একটা নাম্বার 9 হিসাবে, আদর্শ নাম্বার 9-এর ভূমিকায় খেলছেন এবং প্রপার নাম্বার 9 যেভাবে বল রিসিভ করেন এসব জোনগুলোতে, যেভাবে বডি ফেইন্ট দেন, যেভাবে বল নিয়ে টার্ন নিয়ে ডি বক্সে ঢুকে যান, যেভাবে শুট করেন, কিলিয়ান এমবাপ্পে নিজের মধ্যে ওই আদর্শ নাম্বার 9-এর ওই প্রত্যেকটা গুণাবলী আস্তে আস্তে আয়ত্ত করছেন, যে কারণে সুবিধা হচ্ছে বাম দিকে থাকা ভিনিসিয়াস জুনিয়রের এবং ডান দিকে থাকা আর্দা গুলার বা ফ্রাঙ্কো মাসতান্তোনোর। দ্যাট মিনস কিলিয়ান এমবাপ্পে এই সিজনে একজন ওয়ার্ল্ড ক্লাস নাম্বার 9-এর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এটা নিয়ে আমরা একটা সেপারেট ভিডিও কিন্তু করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে। সো কিলিয়ান এমবাপ্পের এই প্রপার নাম্বার 9-এর ভূমিকাটা এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে অনেক 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 বেশি সাহায্য করবে, বিকজ অ্যাজ ইউজুয়াল হ্যান্সি ফ্লিকের দল যেহেতু বার্সেলোনা অনেক বেশি হাইলাইনে খেলবে এবং বার্সেলোনার সেন্ট্রাল ডিফেন্ডারদের বর্তমানে যে সিচুয়েশন, তারা কেউই কিন্তু বক্স ডিফেন্ডিং অত ভালোভাবে করতে পারছে না। সেটা এরিক গার্সিয়া হোক, রোনাল্ড আরাউহো হোক বা পাও কুবার্সি হোক, যেই হোক না কেন, কেউই বক্স ডিফেন্ডিং অত ভালো মতো করতে পারছেন না। সো ওই সব স্পেসগুলো যদি কিলিয়ান এমবাপ্পে এক্সপ্লয়েট করতে পারেন অ্যাজ আ সিজনড নাম্বার 9, তাহলে কিন্তু এল ক্লাসিকোর ফলাফল সম্পূর্ণ ঘুরে যেতে পারে। অ্যান্ড হি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার অ্যান্ড এল ক্লাসিকো হ্যাজ অলওয়েজ বিন ডিটারমাইন্ড বাই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার্স। সো বিগ গেম, বিগ প্লেয়ার, সব কিছু মিলিয়ে কিলিয়ান এমবাপ্পে যদি ঝলসে উঠতে পারেন তাহলে রিয়াল মাদ্রিদ অবশ্যই এই এল ক্লাসিকো জিতবে। নাম্বার 2, রিয়াল মাদ্রিদের রাইট সাইডের এই ডাইনামিক্স, স্পেশালি ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। যেহেতু হান্সি ফ্লিকের দল সবসময় হাইলাইনে খেলবে এবং বার্সেলোনার ডিফেন্সিভ লাইন অনেক উপরে থাকবে, সেহেতু ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ক্যান বি আ ভেরি হ্যান্ডি প্লেয়ার ফ্রম দ্য ব্যাক অফ রিয়াল মাদ্রিদ। সেটা কিভাবে? বিকজ অফ ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডস এক্সেপশনাল পাসিং কোয়ালিটি। রিয়াল মাদ্রিদে টনি ক্রুজ যাওয়ার পরে বর্তমানে এমন কোনো প্লেয়ার নাই যিনি কিনা এই ধরনের ডিপ জোন থেকে, পেছন থেকে একদম পিন পয়েন্ট পাসিংয়ের মাধ্যমে প্রতিপক্ষের ডিফেন্সকে এক্সপ্লয়েট করে দেন। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডও কিন্তু রিয়াল মাদ্রিদ আসার পরে সেরকম এক্সেপশনাল খেলেননি এবং বিভিন্ন চোট সমস্যার কারণে মাঠের বাইরেই রয়েছেন। দিস এল ক্লাসিকো ক্যান বি দ্য ম্যাচ where Trent Alexander-Arnold can reintroduce himself in front of the world, যে দেখো আমি রিয়াল মাদ্রিদে চলে এসেছি আমার এক্সেপশনাল পাসিং কোয়ালিটি নিয়ে। অ্যান্ড ট্রেন্টের মতো একজন এক্সেপশনাল পাসার যদি পেছন থেকে পিন পয়েন্ট পাস দেন এবং সামনে গিয়ে ক্রস করে আসেন, তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদের অনেক রানার রয়েছে যারা কিনা প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভেদ করে দৌড় দিয়ে ডি বক্সে ঢুকে যায়। সেটা ভিনিসিয়াসের ক্ষেত্রেও সত্যি, এমবাপ্পের ক্ষেত্রেও সত্যি এবং জুড বেলিংহামের ক্ষেত্রেও সত্যি। সো এইসব রানার্সগুলো যখন ডি বক্সে এভাবে ঢুকে যাবে, তখন কিন্তু ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড হ্যাজ দ্য ভিশন টু put a proper cross or proper pass to feed Mbappe, Bellingham and Vinicius Junior। অর্থাৎ এমবাপ্পে, ভিনিসিয়াস এবং বেলিংহামের এই রানসগুলোকে ট্র্যাক করে পিন পয়েন্ট পাস দেওয়ার সামর্থ্য পেছন থেকে একমাত্র ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডেরই রয়েছে। তাই শাবি আলোনসো অফকোর্স চাইবেন এই অস্ত্রর পূর্ণ সদ্ব্যবহার করতে। অ্যান্ড বার্সেলোনার ব্যাকলাইনে এরিক গার্সিয়া থাকুক বা পাও কুবার্সি থাকুক, যেই থাকুক না কেন, আমরা দেখেছি যে ডিপ জোন থেকে যখন সরাসরি বার্সেলোনার ডিফেন্স বরাবর ডিরেক্ট পাস আসে, সেই ডিরেক্ট পাস সামলাতে, বক্স ডিফেন্ডিংয়ের মাধ্যমে সামলাতে বার্সেলোনার ডিফেন্ডাররা বেশ খেই হারিয়ে ফেলেন। সো ওই জিনিসটাও কিন্তু চাইলে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড এক্সপ্লয়েট করতে পারেন। অ্যান্ড ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের এই এক্সেপশনাল পাসিং অ্যাবিলিটিটা আনলক করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে এদের মিলিতাওকে। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড যখন সামনে চলে যাবেন এবং এখান থেকে যখন পাস করবেন, তখন এইসব জোনগুলোকে কেউ যদি তার পাসিং কোয়ালিটি এবং চ্যানেল ডিফেন্ডিংয়ের মাধ্যমে সেভ করতে পারেন, সেটা এদের মিলিতাওই পারবেন। অন্তত গত কয়েক সপ্তাহে আমরা এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের পারফরমেন্স দেখে সেটাই কিন্তু বুঝতে পেরেছি যে এদের মিলিতাও যদি ফর্মে থাকেন এবং ফিট থাকেন, তাহলে তার মতো পাসিং অ্যাবিলিটি এবং জোনাল ডিফেন্ডিংয়ের কম্বিনেশনওয়ালা ডিফেন্ডার এই বিশ্বে খুব কমই কিন্তু রয়েছে। তাই ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে আনলক করার জন্য এদের মিলিতাওকে ডিফেন্স থেকে অনেক বেশি সাহায্য করতে হবে। নাম্বার 3, আর্দা গুলার।
এই ফরমেশনে আর্দাগুলোকে রাইট উইংয়ে শুরু করলেও আমার কাছে মনে হয় তিনি বেশ মাঝে মধ্যেই মিডফিল্ডে নেমে যাবেন এবং এখানে জুড বেলিংহামের পাশাপাশি থেকে তার প্রেস রেজিস্ট্যান্স এবং দুর্দান্ত ভিশনের মাধ্যমে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে এইসব জোনগুলোতে সাহায্য করবেন। আমরা কিন্তু দেখেছি যে প্রেসিংয়ের ক্ষেত্রে এবং কাউন্টার প্রেসিংয়ের ক্ষেত্রে এই সিজনে আর্দা গুলার অত্যন্ত দুর্দান্ত খেলছেন এবং ইউভেন্টাসের এগেনস্টে ম্যাচে আমরা দেখেছিলাম যে তিনি এইসব জোনগুলোতে নেমে সুন্দর মতো খেলাটাকে ডিকটেট করতে পছন্দ করেন এবং সেই সামর্থ্য তার কিন্তু রয়েছে। তাই এমবাপ্পে এবং ভিনিসিয়াস যখন সামনে চলে আসবেন তখন পেছনে বেলিংহামের সঙ্গে গুলার এসব জোনগুলোতে নেমে যাবেন এবং এসব হাফ স্পেস থেকে দলের ক্রিয়েটিভিটিকে এনহ্যান্স করবেন এবং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে এসব জোনগুলোতে অপারেট করার জন্য সাহায্য করবেন তার প্রেসিং, কাউন্টার প্রেসিং এবং ভিশনের সাহায্যে। সো ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড কিভাবে পেছন থেকে পাসিংয়ের মাধ্যমে খেলাকে ডিকটেট করতে পারছেন, কিলিয়ান এমবাপ্পে কিভাবে নাম্বার 9 এর ভূমিকায় থেকে বার্সেলোনার ব্যাকলাইনে ত্রাস সৃষ্টি করতে পারছেন এবং আর্দা গুলার কিভাবে উইং এবং মিডফিল্ডের একটা হাইব্রিড কম্বিনেশনে টোটাল সিস্টেমটাকে ডিকটেট করতে পারছেন, মেইনলি এই তিনটা কারণের উপরেই নির্ভর করছে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের ভাগ্য। কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনি এল ক্লাসিকোতে রিয়ালের ট্যাকটিক্স নিয়ে কি ভাবছেন।